ওওপির আজকের টিউটোরিয়ালে সবাইকে স্বাগতম। লাস্ট টিউটোরিয়ালে আমি আপনাদের সাথে ডিসকাস করেছিলাম হচ্ছে আপকাস্টিং ডাউনকাস্টিং নিয়ে। তো এই টিউটোরিয়ালে আমি আপনাদের সাথে কথা বলবো মেথড ওভাররাইডিং নিয়ে। তো চলেন আমরা শুরু করে দিই মেথড ওভাররাইডিং নিয়ে আলোচনা। তো এগুলো হচ্ছে আমাদের প্রিভিয়াস দিনের কোড, এগুলো আমার আপাতত লাগতেছে না, তো আমি এগুলো সরায় ফেললাম। তো একটু বলি, তো আমাদের এখানে তিনটা ক্লাস আছে, একটা হচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ক্লাস, চেকিং অ্যাকাউন্ট ক্লাস এবং সেভিং অ্যাকাউন্ট ক্লাস। আচ্ছা, আমি আরেকটু বলে নিই, এই টিউটোরিয়ালে যারা নতুন, অফকোর্স আমি স্ট্রংলি রিকমেন্ড করতেছি প্রিভিয়াস টিউটোরিয়ালটা দেখে নেবেন, তাহলে আপনার বুঝতে সুবিধা হবে। সো আমার এখানে তিনটা ক্লাস আছে। সাপোজ ধরেন, আমি অলরেডি বলেছিলাম যে এটাতে সাপোজ ধরেন আমাদের একটা বড় একটা ব্যাংকের, হয়তো বাংলাদেশ ব্যাংকের অটোমেশনের জন্য আমরা কাজ করতেছি। সো এটা স্বাভাবিক, এক এক অংশে এক একজন কাজ করবে, তাই না? সাপোজ ধরেন আমি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ক্লাসটা লিখলাম, সো ব্যাঙ্ক অ্যাকাউন্ট ক্লাসটা আমি লিখলাম। সো আরেকজন ডেভেলপার উনি চেকিং অ্যাকাউন্ট লিখলো। সো উনি যখন চেকিং অ্যাকাউন্ট লিখতে আসলো, আইসা দেখলো যে ও ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে স্যাটিসফাই, ও ঠিক আছে, ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে যেহেতু ওর চায়, সো ও ইজিলি ও ব্যাঙ্ক অ্যাকাউন্টকে ইনভাইট করে দিল। ফাইন। সেমভাবে সেভিং অ্যাকাউন্টও কী করলো, ও বললো ঠিক আছে আমি তাহলে ব্যাঙ্ক অ্যাকাউন্টকে ইনভাইট করি। সো আমি আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে যা আছে আমার সেম তাই দরকার। সো ইনভাইট করে দিল, দ্যাটস ইট। এখন আমার তিনজন মানুষ তিনটা ক্লাস লিখলাম। ব্যাঙ্ক অ্যাকাউন্ট আমি লিখলাম, চেকিং অ্যাকাউন্ট একজন লিখলো, সেভিং অ্যাকাউন্ট আরেকজন লিখলো। আচ্ছা, সো কলার সাইডে চলে আসলাম। সো সাপোজ এখন যারা কল করবে, সো সাপোজ সেভিং অ্যাকাউন্টের ক্ষেত্রে প্রথমে বলি। সো ধরেন সাপোজ সেভিং অ্যাকাউন্টের জন্য একজন ডেভেলপার কাজ করতেছে, কোনো একটা এটিএম বুথে আমরা যে টাকা তুলি, সো সেই অংশে একজন কাজ করতেছে। তো সে এখন সেভিং অ্যাকাউন্টের অবজেক্টকে অবশ্যই কল করবে। সো আমি একদম নিশ্চিত থেকে বলতে পারতেছি সেভিং অ্যাকাউন্ট SB1 নিউ সেভিং অ্যাকাউন্ট, এরকম একটা কোড ওর মধ্যে থাকবে, তাই না? ফাইন। সো এটা লিখলো SB1 ডট, সো ইন্টারেস্ট অ্যামাউন্ট আমি কিছু ভ্যালু দিয়ে নিই কুইকলি, সাপোজ 500 SB1 dot, so account number SB101 SB1 dot customer name, so MD Ismail। সো দিলাম ওর অ্যাকাউন্ট নাম্বার, কাস্টমার নেম দিলাম। সো এখন সে ডিপোজিট করবে আর উইথড্র করবে, তাই না? সো সরি, SB1 ডট ডিপোজিট, সাপোজ ও ডিপোজিট করলো ধরেন 5,000 টাকা ডিপোজিট করলো। সো ডিপোজিট করো, ডিপোজিট করা শেষ। সো কিছুদিন পর এসে সে টাকা তুলবে। সো উইথড্র, সাপোজ সরি সো একটু দুষ্ট প্রকৃতির মানুষ, সাপোজ একটু দুষ্ট প্রকৃতির মানুষ ট্রেস করলো যে দেখি তো বেশি টাকা তুলে কিনা, অথবা বাই মিস্টেক ও মিস্টেক করলো, মিস্টেক করে ওর বেশি হয়ে পড়তেই পারে, তাই না? সো তাহলে আমি একটু দেখি আসলে ওর ব্যালেন্সের কি অবস্থা। সো ডাবল ব্যালেন্স SB1 ডট ব্যালেন্স, তাই না? ওকে ফাইন। সো তাহলে আমি ডিবাগ পয়েন্টার রাখি, সো রান দিলাম। সো রান হয়ে গেল। একটা সেভিং অ্যাকাউন্টের অবজেক্ট ক্রিয়েট হইলো, যেখানে প্রথমে তো কিছু নাই, অ্যাকাউন্ট নাম্বার চলে গেল, নাম। সো সে ডিপোজিট করবে, তাই না? তো সে ডিপোজিট হয়ে গেল। যদি আমি ব্যালেন্স দেখতে চাই, তো দেখেন ওর ব্যালেন্স হয়ে গেল, তাই না? ওর ডিপোজিট হয়ে গেছে, ব্যালেন্স চলে আসছে। সো সে উইথড্র করবে 9,000 টাকা। সো আসলেই ওর এই উইথড্র করতে দেওয়াটা উচিত না, তাই না?
সো দেখেন অলরেডি উইথড্র হয়ে গেছে। সো আমি যদি ব্যালেন্স দেখি, সো ব্যালেন্স নেগেটিভ ফিগার 4000 টাকা হয়ে গেছে। ওর জমা ছিল 5000, কিন্তু উইথড্র 9000 করছে, এখন নেগেটিভ ফিগার হয়ে গেছে 4000। তো আমরা অলরেডি জানি সেভিং অ্যাকাউন্ট কখনো নেগেটিভ ফিগার অ্যামাউন্ট আসতে পারা উচিত না। সো এটা আমাদের ছিল, কন্ডিশন ছিল, ও নেগেটিভ ফিগার হওয়ার কখনো কথাই না। সো অলরেডি নেগেটিভ ফিগার হয়ে গেছে। ও কি করবে, সাপোজ ও একজন ইউজার, ও তখন খলনায়ক, তাই না? ও দেখবে যে ও তো নেগেটিভ ফিগার হচ্ছে, আমি আবার টাকা তুলি। সো ও কি করবে, ও কি সুন্দর চুপচাপ চলে আসবে? ও এসে বলবে ব্যাংকে যে ভাই আপনার তো ব্যাংকে এরকম হচ্ছে, আমার টাকা ছিল 5000, আমি আরো বেশি তুলতে পারতেছি। সে তো কখনোই বলবে না। ও কি করবে, ও ওই এটিএম তো সব খালি করে ফেলবে, ইচ্ছা মতো তুলবে। ওই এটিএম এর টাকা নাই, সো পাশের এটিএমে চলে যাবে। সো তো একটু পরে টাক ভাড়া করে ইচ্ছে মতো যত এটিএম আছে সব এটিএম থেকে টাকা তোলা শুরু করে দিবে, তাই না? সো ও তো ওর আত্মীয় স্বজনকে ফোন দেওয়া শুরু করে দিবে, এই তোমাদের কি এই ব্যাংকে অ্যাকাউন্ট ট্যাকাউন্ট আছে নাকি? থাকলে দ্রুত যাও টাকা তোলো। সো ও টাকা তুলে, ও তো নাই, ও আস্তে দিয়ে গাড়ি নিয়ে আস্তে করে ইন্ডিয়া বা অন্য কোথাও চলে যাবে, তাই না? ওকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। তারপর তো এখন তো হইচই পড়ে যাবে ব্যাংকের মধ্যে যে অলরেডি কোনো একটা অ্যাকাউন্টের মধ্যে কয়েকশো কোটি টাকা নেগেটিভ ফিগার হয়ে গেছে, তাই না? টাকা নাই, ও তুলে চলে গেছে, ও তো নাই। আচ্ছা, তো এখন ধরবে কাকে? নেগেটিভ ফিগার হয়ে গেছে, তাই না? তো এখন ধরবে হচ্ছে এই এটিএম বুথের অংশে যে কলার, যে ডেভেলপার কল করছে, কোড করছে, তাকে ধরবে। তো আসলো, সে আইসা তো কোড দেখাবে, ভাই আমি তো কিচ্ছু করি নাই, আমি তো কলার মাত্র, আমি যে সেভিং অ্যাকাউন্টকে কল করছি, দেখেন আমি তো কিচ্ছু করি নাই। ওকে ফাইন, সেভিং অ্যাকাউন্ট চলে আসলো। সেভিং অ্যাকাউন্টের মধ্যে ভাই দেখেন আমার কাছে কিচ্ছু নাই, আমার কাছে মাত্র ইন্টারেস্ট অ্যামাউন্ট আছে, আর কিচ্ছু নাই। এ তো ব্যাংক অ্যাকাউন্টের। এই যে চলে আসি, এই হচ্ছে মেইন কালপিট। সো মেইন কালপিট ধরা একটু কষ্ট আর কি, যাই হোক। সো তাহলে ভুলটা হচ্ছে এই জায়গায়। সো ওনার কি হয়েছে, এই নেগেটিভ ফিগার হয়ে গেছে, এখানে কোনো লজিক টজিক ছিল না, ও জিরো থাকলে আমি তুলতে দিব কি দিব না এরকম কোনো কিছু ছিল না। সো যেহেতু আমার একটা প্রবলেম ক্রিয়েট হয়েছে, ওকে ঠিক আছে চলেন তাহলে এই প্রবলেমটা সলভ করে দিই। আমি বললাম ঠিক আছে, তাহলে আমি একটা কন্ডিশন লিখে দিই, তাহলে আপনার প্রবলেম সলভ হয়ে যাবে। সো কন্ডিশন লিখে দিই একটা, ইফ, সেই কন্ডিশন আপনারা অনেকভাবে লিখতে পারেন, প্রবলেম নাই। সো আমাদের কন্ডিশনটা হচ্ছে ব্যালেন্স যদি অ্যামাউন্টের বড় অথবা সমান হয় তখন আসলে আমি এতটুকু করব, আদারওয়াইজ এই কাজটুকু করব না, তাই না? আচ্ছা দেখেন, ব্যালেন্সটা যদি অ্যামাউন্টের চেয়ে বড় হয় অথবা সমান হয় তখন আমি আসলে ওকে উইথড্র করতে দিব, আদারওয়াইজ দিব না। আদারওয়াইজ আমি ওকে বলে দিব, রিটার্ন করে দেব ইনসাফিসিয়েন্ট ব্যালেন্স, রিটার্ন। সো ইনসাফিসিয়েন্ট ব্যালেন্স, সো সেটা আমি এখানে বলে দিব। সো ইনসাফিসিয়েন্ট ব্যালেন্স। সো চলেন এইবার ওই কাজটুকু করি। সো সো এগুলোকে আমি একটু কনসোলে করি, এগুলোটা আমি কনসোলে লিখে ফেলি, যেহেতু আমার ডিপোজিট এবং উইথড্র মেথড দুইটাই আসলে স্ট্রিং রিটার্ন করে। রাইট লাইন, সো রাইট লাইন লিখে ফেললাম, console dot write line হয়ে গেল। সো আমি এখানে শুধু এইটাতে ডিবাগ পয়েন্টটা রাখি, শুধু উইথড্রটা দেখবো, ডিপোজিট নিয়ে তো আমাদের কোনো প্রবলেম নাই। সো উইথড্রটাতে দেখবো, সো রান দিলাম। সো ডিবাগ পয়েন্টটা আটকায় দিল, আমি F11 দিয়ে ওর মেথডের ভিতরে চলে গেলাম। সো এখানে প্রথমে কন্ডিশন চেক করবে, সো ব্যালেন্সটা আসলে অ্যামাউন্টের চেয়ে বড় কিনা। তো যেহেতু বড় না, ওকে ইনসাফিসিয়েন্ট ব্যালেন্স দিয়ে বের হয়ে চলে আসলো, তাই না?
সো কন্টিনিউ করে দিলাম। ও আচ্ছা সরি, এখানে আমাদের রিড কি নাই, তো আমি একটা রিড কি দিয়ে দিই, কনসোল রিড কি, console dot read key। সো এবার ডিবাগ পয়েন্টার সরিয়ে দেই। সো ডিপোজিটেড অ্যান্ড ইনসাফিসিয়েন্ট ব্যালেন্স, তাই না? সো আমি এই মেথডটাকে আবার কল করি, সাপোজ উইথড্র মেথডকে আমি আবার কল করি একটা, সো এইখানে সাপোজ বললাম 4000 দিয়ে, সো তার মানে এটা ইনসাফিসিয়েন্ট ব্যালেন্স দেখে, তারপরটা আসলে এক্সিকিউট হওয়ার কথা, তাই না? সো প্রথমটা ডিপোজিটেড করলো, তারপর ইনসাফিসিয়েন্ট ব্যালেন্স দেখালো, যখন 4000 পেলো তখন কিন্তু আসলে উইথড্র হয়ে গেছে, তাই না? ফাইন। সো ওর প্রবলেমটা আসলে এখন সলভ হয়ে গেল, তাই না? ফাইন। তো তাহলে এখন চেকিং অ্যাকাউন্টের ক্ষেত্রে সেম জিনিস। এখন চেকিং অ্যাকাউন্টের ব্যাপারে তো চাইলে এটিএম থেকে টাকা তুলতে পারবে, তাই না? তো চলেন তাহলে এই চেকিং অ্যাকাউন্টের যে কোডটুকু লিখবে, সো আমি এই লাইনগুলো এখন আপাতত একটু কমেন্ট করে দেই। সো এগুলো কমেন্ট করে দিই। সো চেকিং অ্যাকাউন্টের ক্ষেত্রে যেই ডেভেলপার কোড লিখবে সেম ভাবে একইভাবে ওর কোডের মধ্যে এরকম একটা জিনিস থাকবে, তাই না? এরকম একটা অবজেক্ট অবশ্যই ডিক্লেয়ার করবে, তাই না? তো ইনফরমেশনগুলো দিয়ে দেই, সাপোজ সার্ভিস চার্জ এত সিএসকে। আমরা অলরেডি জানি চেকিং অ্যাকাউন্ট কারা করে, যারা ধনীরা আছে, বিজনেসম্যান আছে, অ্যাকাউন্ট করার সময় তাদের আসলে কোনো একটা তাদের বিজনেস অথবা তাদের কোনো প্রপার্টি, দামি কোনো প্রপার্টি আসলে ট্যাগ করা থাকে, লিঙ্ক করা থাকে, তাই না? তো আমি একটু ওর অ্যাকাউন্ট নাম্বার দেই। তো সিএস, সো অ্যাকাউন্ট নাম্বার কি ঠিক আছে? আচ্ছা, অ্যাকাউন্ট নাম্বার ঠিক আছে। সো কাস্টমার নেম, সো উনি হচ্ছে অনেক ধনী একজন মানুষ, সাপোজ ওকে নাম না বলি, উনি খুব ধনী একজন মানুষ, ওনার অনেক টাকা পয়সা। সো উনি ওনার পুরো টিম নিয়ে কোথাও ঘুরতে গেল, কোনো বাইরে কোনো কান্ট্রিতে, উনি একদম বিশাল বড় কোনো একটা বাস অথবা কোনো কিছু দিয়ে উনি ঘুরতে গেল, শপিং করতে গেল, যাই হোক যাই কোথাও গেল। এখন উনি ওনার কার্ড দিল পাঞ্চ করার জন্য, তো সেই জায়গার জন্য সে কোড লিখতেছে, তাই না? এখন সে সাপোজ প্রথমে ডিপোজিট করলো CSK1 ডট ডিপোজিট। সো সাপোজ ডিপোজিট করলো ও, তো এটা কিন্তু টাকা না, এটা ডলার। তো যদিও কম হয়ে যায়, ওনার ক্ষেত্রে ডলার চিন্তা করতেছে, হ্যাঁ। তো উনি এত টাকা ডিপোজিট করলো, তো সেটা আমি আসলে আবার কনসোলে দিয়ে দিই। সো সরি, console dot write line so console dot write line। so আমরা কপি করলাম, উনি এখানে সাপোজ উনি উইথড্র করবে, তাই না? ডিপোজিটের পরিবর্তে আমি উইথড্র কল করব, উইথড্র। সাপোজ উনি তো এটা উইথড্র করতে চায়, আচ্ছা। সো উনি ডিপোজিট করলো, তারপর উইথড্র করবে। তো চলেন তাহলে আমি একটু রান দিই প্রজেক্ট। সো প্রজেক্ট রান দিলাম, ওনার কেনাকাটা বা ওনার যা কাজ ছিল সেগুলো করলো। এখন উনি কার্ড দিল, সরি স্যার ইনসাফিসিয়েন্ট ব্যালেন্স, আপনার তো ব্যালেন্স নাই, তাই না?
আসলে চেকিং অ্যাকাউন্টে কি এটা হওয়ার কথা ছিল? এটা হওয়ার কথা ছিল না, তাই না? সো উনি দেখলো যে ওনার সব মানুষদের সাথে এখন সবাই দেখলো যে ওনার অ্যাকাউন্টে ব্যালেন্স নাই। সো এটা একটা লজ্জার বিষয় না, তাই না? তো উনি তো অনেক মাইন্ড করবে, তাই না? তো উনি যেই পরিমাণ মাইন্ড করবে, এমনও হইতে পারে যে ব্যাংক বন্ধ হয়ে যাবে, তাই না? উনি তো ফোন টোন দিয়ে দিবে, এই তোমার ব্যাংক চালানোর দরকার নাই, বন্ধ করো সব, তাই না? সো আবারও সেম প্রবলেম। সো একটু যদি ডিবাগ করে দেখি এখানে কি হয়। সো আমি রান করলাম। সো এই জায়গায় চলে আসলে ডিপোজিট নিয়ে তো আমাদের কোনো প্রবলেম নাই। সো টাকা দিবে, শুধু প্লাস হয়ে চলে আসবে, তাই না? সো আমি এই জায়গায় আসলাম। সো এই জায়গায় আসার পর সেম আমাদের যেহেতু কন্ডিশন আছে, তো ব্যালেন্স যদি যেই টাকা তুলতেছে ব্যালেন্সের ছোট বড় হয় আর তুলতে দিব না, তাই না? সেটাই হয়েছে। তো ইনসাফিসিয়েন্ট ব্যালেন্স দিয়ে চলে গেছে। সো উনি তো মাইন্ড করছে এখন, তাই না? আবার তো হইচই পড়ে গেছে। তো আবারও ধরলো এই প্রবলেম কার। সো কলারের জায়গায় চলে আসলাম। সো যেই লোক এই কল কোড লিখছে খুঁজে আনলো, তুমি কি করছো এই প্রবলেম? ও বললো ভাই আমি তো কিচ্ছু করি না, দেখেন আমি তো কলার মাত্র, আমি তো শুধু কল করছি। তো তুমি কাকে কল করছো? চেকিং অ্যাকাউন্টকে। ওকে, চেকিং অ্যাকাউন্ট। এটা কে লিখছে? ওকে ধরে আনলো। ভাই আমি তো কিচ্ছু করি নাই, ও তো কিচ্ছু করে নাই, ও তো ব্যাংক অ্যাকাউন্টকে করছে। সো সব কিছু আসলে ব্যাংক অ্যাকাউন্ট। সো মেইন কালপিট আবার আগের জায়গায়। সো আমার কাছে আস্তে আস্তে তো ওদেরকে অলরেডি স্বীকারোক্তি দিয়ে ফেলছে যে হ্যাঁ ওরাই করছে সব কিছু, তাই না? যাই হোক, দেখেন এই জায়গায় চলে আসছে। সো প্রবলেমটা কেন হয়েছে? সো প্রবলেমটা হয়েছে, সো আমি আসলে এই কন্ডিশনটা লিখে দেওয়ার কারণে। সো একটা ক্লাসের জন্য আসলে এই কন্ডিশনটা ফুলফিল করে আর একটার জন্য করে না। তো যেহেতু করে না, আমার যে লিখে দিয়েছি সেটাই প্রবলেম হচ্ছে। সো আমি প্রিভিয়াসলি বলেছিলাম যে যদি সেটা 100% স্যাটিসফাই, তখনই আসলে আমি অতটুকু কোড লিখবো, এর বাইরে কিছু লিখবো না। সো দেখেন এখানে আরেকটু বেশি লেখার পরেই কিন্তু প্রবলেম শুরু হয়ে গেছে। সো এখানে যতটুকু কমন জিনিস, দুইটার জন্য যেইটা কমন শুধু ওইটাই রাখবো, বাকিটা আসলে এখানে রাখবো না। তো তাহলে আমার আসলে এখানে কন্ডিশন লেখা ঠিক হয়নি। সো এইটা আমি একটু কমেন্ট করে রেখে দিই যাতে এখানে থাকে আসলে, যদিও এখানে রাখবো না, এটা কমেন্ট করে রেখে দিলাম। তো আমার আসলে কোড দরকার ছিল এতটুকু, তাই না? কমন যেই জিনিসটা আসলে এইটা এখানে থাকবে, বাকিগুলো এখানে থাকবে না। দুইটার জন্য যেটা কমন। সো ফাইন, তো এটাই থাকার কথা ছিল। সো এটাই আছে। তাহলে এটা তো সেভিং অ্যাকাউন্টের জন্য একদম ঠিক আছে, সেভিং অ্যাকাউন্টের জন্য ঠিক নাই, সরি চেকিং অ্যাকাউন্টের জন্য ঠিক আছে, তাই না? চেকিং অ্যাকাউন্টে ইচ্ছে মতো সে টাকা তুলতে পারে, কোনো প্রবলেম নাই। তার জন্য ও তো দিবেই, ব্যাংক তো দিবেই, কেন? ওর যেহেতু সার্ভিস চার্জ আছে, ওর কাছ থেকে সার্ভিস চার্জ দিবে, এটা ওদের বিজনেস, তাই না? আর যদি ও টাকা না দিতে পারে প্রবলেম কি? প্রবলেম নাই তো, ওর যেহেতু প্রপার্টি ট্যাগ আছে, প্রপার্টি নিয়ে নিবে, তাই না? এটা কোনো চেকিং অ্যাকাউন্টের ক্ষেত্রে ওর কোনো প্রবলেম নাই। সো চেকিং অ্যাকাউন্টের ক্ষেত্রে যদি বলি, ডিপোজিট নিয়ে ওর কোনো প্রবলেম নাই। সো টাকা দিবে, টাকা ব্যালেন্স বেড়ে যাবে, টাকা দিবে ব্যালেন্স বেড়ে যাবে, তাই না? সো উইথড্রোর ক্ষেত্রে কি হবে? ও যত ইচ্ছা টাকা তুলতে পারবে, কোনো প্রবলেম নেই। নেগেটিভ ফিগার হলে ওর কিছু যায় আসে না, তো ইচ্ছে মতো নেগেটিভ ফিগার হইতে পারবে। তো এতটুকু পর্যন্ত চেকিং অ্যাকাউন্টে ঠিক আছে, ও চেকিং অ্যাকাউন্টের জন্য একদম পারফেক্টলি ঠিক আছে। সো সেভিং অ্যাকাউন্টের জন্য যদি বলি, ডিপোজিট, হ্যাঁ ডিপোজিট দুইটা ক্লাসের জন্যই একদম পারফেক্টলি ঠিক আছে, 100% টাকা দিবে, টাকা অ্যাড হয়ে যাবে, তাই না? আর কিছু না। সো উইথড্রোর ক্ষেত্রে সেভিং অ্যাকাউন্টের না ভাই, সেভিং অ্যাকাউন্টের জন্য একটু প্রবলেম আছে। সো সেভিং অ্যাকাউন্ট জিরোর নিচে যাইতে পারবে না, তাই না? একটা প্রবলেম আছে। সো আমি যখন এই বেস ক্লাসের রাইটার, আমি যখন মনে হয় যে আমি দুইটা একদম সম্পূর্ণ একদম 100% না, সো বেসিকটা আমি জানি যে টাকা দিবে মাইনাস করে দিব, আর কিছু জানি না। সো লজিক আসতে পারে, সো তোমার যদি লজিক থাকে ওকে ফাইন, তুমি ইনকর্পোরেট করতে পারো, প্রবলেম নাই। সো তখন আমি যেটা করব, এখানে এসে আমি আস্তে করে বলে দিব, এখানে এসে আমি ভার্চুয়াল বলে দিব। সো এটাকে আমি বলে দিলাম ভার্চুয়াল। সো এই ভার্চুয়াল মানির অর্থ হচ্ছে, আমি আমার কলারদের কাছে আমি একটা ইঙ্গিত পাঠাচ্ছি, একটা ইন্ডিকেশন দিচ্ছি যে ভাই আমি এইটার সম্পূর্ণ জানি না, সো হয়তো এরকম বেসিক জিনিস আমি জানি। সো যদি তোমার এইটাতে হয় তুমি কল করতে পারো, অথবা তুমি চাইলে এটাকে ইমপ্লিমেন্ট করে নিতে পারো, তোমার মতো করে চাইলে তুমি বানিয়ে নিতে পারো, আমার কোনো প্রবলেম নাই। সো আমি বেসিক জিনিস জানি,
ও টাকা দিবে, শুধু মাইনাস হয়ে যাবে, কিন্তু তোমার যদি কোনো কন্ডিশন থাকে তুমি চাইলে সেটা দিয়ে নিতে পারো। ফাইন। তো সেভিং অ্যাকাউন্ট যখন কল করবে, তো সেভিং অ্যাকাউন্ট এসে চলে আসলো। সো ও যখন ওভাররাইট করে, আচ্ছা আরেকটা কথা বলে নিই এখানে, সাপোজ ও কিন্তু চাইলে যে ওর এটাতে প্রবলেম হচ্ছে, সো আমি তাহলে আমার এখানে একটা মেথড লিখে দিই। তো এই আমি একটা মেথড লিখে দিব, এই কন্ডিশনটা দিয়ে আমি এখানে একটা মেথড লিখে দিব, তাই না? সো চাইলে সে এরকম একটা মেথড আলাদা করে নাম দিয়ে লিখতে পারে। সো লিখলে প্রবলেমটা কি হবে, কলার তো দুইটা দেখবে, তাই না? তো সাপোজ ধরেন আমি একটু লিখি আসলে, সো পাবলিক স্ট্রিং withdraw for saving, so double amount. সো আমি এইটা একটু নিয়ে আসি, তো এগুলাকে আমি একটু, এখানে ব্যালেন্স অ্যারো দিচ্ছে, দেখ ব্যালেন্স অ্যারো দেওয়ার কথা। সো দেখেন আমি একটু কলার জায়গায় চলে আসি। সো এইটা যদি আমি একটু ওপেন করে দিই, সো ওপেন করে দিলাম। সো এর আসলে sb1 ডট দেখেন তো ও মেথড কয়টা পাচ্ছে, উইথড্র ফর সেভিং, তাই না? এটা কল করলে হয়তো ওর প্রবলেম সলভ হয়ে যাবে, তাই না? কিন্তু ব্যাপারটা হচ্ছে আরেকটা কিন্তু মেথড অলরেডি রয়ে গেছে এখানে, উইথড্র। সো কলার কি করবে, কলারকে কি আমি জোর করে বলতে পারবো যে তুমি আসলে এই মেথডটা কল করো, একটু এইটা কল করো না, তাই না? তাকে তো বলতে পারবো না, সে তো হয়তো দেখা গেছে এটিএম এর জন্য আমি এটা কল করে দিলাম, অন্য কোনো কার্ডের জন্য অন্য কোনো জায়গায় গিয়ে সে কেউ একজন ভুল করে এটা কল করে দিল, তখন কি হইলো, সেম জিনিস তো প্রবলেম রয়েই গেল, তাই না? তো এটা আসলে কখনো করা যাবে না, এখানে এসে একটা মেথড লিখে দিলাম, এটা আসলে কখনো করা ঠিক হবে না। তো তাহলে আমি আগের জায়গায় চলে আসি। সো আমি মেথড এখানে রাখবো না, তো এটা আমি এটাকে বাদ দিয়ে দিলাম। আমি যখন এখানে চিন্তা করবো আমি একটা মেথড লিখবো, তো দেখেন আমি পাবলিক লিখলাম, সরি, সো পাবলিক, তো দেখেন এইখানে আমাকে অলরেডি ও আমাকে সাজেশন দিচ্ছে পাবলিক ওভাররাইট উইথড্র মেথড। সো আমাকে একটা ইন্ডিকেশন দিচ্ছিলাম যে ভার্চুয়াল বলে, সো এখানে কিন্তু আমি চাইলে এটাকে ওভাররাইট করতে পারি উইথড্র মেথডটাকে। তো চলেন তাহলে এটা উইথড্র করি। সো এটাকে আমরা উইথড্র মেথডটাকে ওভাররাইট করি। আচ্ছা, তো সো এটা আমরা সরাই ফেলি, আমরা নিজেরা কোড লিখবো। সো এবার আমরা তাহলে আমাদের কন্ডিশন লিখে ফেলি, ইফ যদি ব্যালেন্স সো অ্যামাউন্টের চেয়ে বড় অথবা সমান হয়, তখন আসলে আমি তাকে টাকা তুলতে দিব, আদারওয়াইজ দিব না, তাই না? সো রিটার্ন, দেখেন আমাদের কন্ডিশন যদি হয় ফুলফিল করে তখন আসলে আমরা উইথড্র করতে দিব, তাই না? সো এখন তো আর আমাদের এই উইথড্র কল করতে কোনো প্রবলেম নেই, তাই না? এখন তো আর আমাদের এই উইথড্র কল করতে প্রবলেম নেই, তাহলে আমাদের এই কোডটুকু আর ওইখানে না লিখি। সো একই জিনিস বারবার রিপিট হয়ে যাচ্ছে, সো আমরা এই মেথডটাকে চাইলে আমরা ইজিলি কল করে দিতে পারি এখন। সো সাপোজ এখানে উইথড্র কল করে দিলাম অ্যামাউন্ট দিয়ে, সো কল করে দিলাম, যেহেতু এই আমাদের উইথড্র স্ট্রিং রিটার্ন করে, এই স্ট্রিং রিটার্ন করে দিবে, আর যদি এটা না হয় তখন আমরা ইনসাফিসিয়েন্ট ব্যালেন্স রিটার্ন করবো, তাই না? সরি, সো ইনসাফিসিয়েন্ট অলরেডি এখানে আছে, সো আমি এটা একটু কপি করে নিয়ে আসি। সো কপি করলাম, দিয়ে দিলাম ইনসাফিসিয়েন্ট ব্যালেন্স। সো এইখানে একটু প্রবলেম হয়ে গেছে, সো অলরেডি দেখেন আমাকে এখানে দেখাচ্ছে সো ট্রেল রিকার্সিভ কল, তার মানে হচ্ছে এইখানে অলরেডি একটা উইথড্র মেথড আছে। সো যখন এখানে আমি রিটার্ন করবো উইথড্র মেথড, সো এইটাই আবার কল হবে, এটাই আবার কল হবে, সো এখানে একটা রিকার্সিভ হয়ে গেল, তাই না? বারবার এটাকেই কল করবে, এটাই কল করবে, কিন্তু আমি এখন কি চাই,
আমি চাই আসলে হচ্ছে আমার বেজের যে উইথড্র মেথড আছে সেটাকে কল করুক, তাই না? তা আমি যদি দিস দেই, দিস দিলে কিন্তু এটাকে বোঝাবে। সো আমি বেজেরটাকে চাই। সো অফকোর্স এখানে আমাকে বেজেরটার জন্য বেজ ডট উইথড্র, সো বেজ বলে দিতে হবে। তাও তখন সেটা কল করবে হচ্ছে বেজের উইথড্র মেথডটাকে কল করবে। ফাইন, তাহলে এই প্রবলেম সলভ হয়ে গেল। সো এখন যদি আমি একটু এই জায়গায় আসি, সরি প্রোগ্রাম কলার সাইডে চলে আসলাম। সো এইবার এগুলাকে আমি কমেন্ট আউট করে দিলাম। সো ডিপোজিটে এসে আমি রান দেই সেভিং এর জন্য প্রথমে। সো রান হয়ে গেল। আমি যখন এখন F11 দেই, ডিপোজিট মেথড দেখতে চাই, তখন কি হবে? সো যেহেতু ডিপোজিট চেকিং এন্ড সেভিং এর জন্য একটাই বেস ক্লাসের মধ্যে একটাই, সো এইটাই কল হবে, ওইটা নিয়ে কোনো আমাদের প্রবলেম নাই। সো এটাকে আমি এক্সিকিউট করে দিলাম। সো উইথড্র, আমি যখন উইথড্র দেবো, এখন যদি F11 দিই, এটা কি আসলে আমার বেজেরটা কল হবে নাকি আমার সেভিং অ্যাকাউন্টের যে মেথড আছে সেটা কল হবে? দেখি তাহলে। F11 দিলাম, এটা কোথায়? সেভিং অ্যাকাউন্টের। তো সেভিং অ্যাকাউন্টের যেটা আমি ওভাররাইড করলাম মেথডটা, সেইটা কল হয়েছে। এটা কিন্তু বেস ক্লাসেরটা কল হয় নাই, তাই না? সো এইখানে এসে সো আমার কন্ডিশন চেক করবে, চেক টেক করে ইনসাফিসিয়েন্ট ব্যালেন্স দেখায় দিল। সো পরবর্তী আবার হচ্ছে 4000 দিল। আবার যদি যাই, সেম বেজেরটাই কল করে নাই। সো ওর যেটা আছে ওভাররাইড করা সেটাকে কল করলো। সো যেহেতু এখন এসে সে বেজেরটা কল করবে পরবর্তীতে গিয়ে। আচ্ছা, সো এটা হয়ে গেল। সো যদি চেকিং অ্যাকাউন্টের ক্ষেত্রে যাই, সো ও সরি ডাবল ক্লিক হয়ে গেছে। সো এই জায়গায় এসে কোনটা কল হয়েছে? এটা কল হয়েছে কিন্তু বেজেরটা, যেহেতু চেকিং অ্যাকাউন্টে এই উইথড্র মেথড ওভাররাইড করা নাই। যদি ওভাররাইড করা থাকতো তাহলে সেটাই কল হইতো, যেহেতু ওভাররাইড করা নাই এই জন্য ও আসলে বেজের মেথডটাই আসলে ডিরেক্টলি কল করছে। তো যদি কন্টিনিউ করে দেই, উইথড্র হয়ে গেল। এখন আসলে প্রবলেম নাই আমাদের, সেভিং অ্যাকাউন্টের জন্য প্রবলেম নাই, চেকিং অ্যাকাউন্টের জন্য কোনো প্রবলেম নাই, দুইটাই এখন ঠিকঠাক মতো কাজ হচ্ছে। তাহলে আমরা যেটা বুঝলাম সেটা হচ্ছে আসলে ব্যাংক অ্যাকাউন্টের মধ্যে সো যদি কোনো একটা সাব ক্লাসের মধ্যে স্যাটিসফাই না হয়, তখন অবশ্যই ও এখানে হুট করে আমি কোনো কন্ডিশন, কোনো লজিক এসব কোনো ইমপ্লিমেন্ট করা আসলে ঠিক না। সো যেগুলো আসলে দুইটার জন্যই যায় বা ওর সাব ক্লাসগুলোর জন্য যায়, সো অতটুকুই আমি এখানে লিখবো। তারপর যদি আমার মনে হয় এখানে আরও কোনো লজিক আসতে পারে, তো আমি এখানে ভার্চুয়াল বলে দিব, ভাই তোমাদের যদি মনে হয় এটা তোমার সাথে 100% যায় না, তুমি চাইলে ওভাররাইড করতে পারো, কোনো প্রবলেম নাই। সো তোমার মতো করে তুমি ওভাররাইড করে নাও, তাহলে প্রবলেম সলভ হয়ে যায়। তোমার যদি মনে হয় যে ঠিক আছে এটা দিয়ে আমার যায়, সো তাহলে তুমি এটা কল করতে পারো, কোনো প্রবলেম নেই। সো দেখলাম আসলে আমরা কীভাবে কোনো একটা মেথডকে আমরা ওভাররাইড করতে পারি। এই ছিল আমাদের আলোচনা। সো এটা আসলে খুব গুরুত্বপূর্ণ একটা টপিক ছিল। সো পরবর্তী টিউটোরিয়ালে অন্য কোনো টপিক নিয়ে হয়তো আলোচনা করব। ভালো থাকবেন, সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।